নাইন আমার কথা শোনো, আজকে এখানে আর শোনো না ডার্লিং, ডার্লিং আমার সাথে একদম রাগ করে নাই, মানে সব ভুলে গেছে। আর বাবাও কুল ছিল। আর ছোট চাচু তো নিজের স্টাইলে আমাকে ওয়েলকাম করছে। তোমাকে আর নাহিয়ানকে আমার নিজের মুখে সরি না বলে শান্তি হচ্ছিল না, তাই তোমাদের দুজনের সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু এসে দেখলাম এই ঈদের দিনও তুমি একা। মেজো ভাবি, দিন দিন তোমার রান্না এত সুন্দর হচ্ছে, আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি তুমি আম্মার রেকর্ড ব্রেক করে ফেলবে, আর আম্মার চেয়ে তুমি অনেক ভালো রান্না করবে। আরে একদমই তা না, আমি তো আম্মার রান্না নকল করি, আর নকল তো সবসময় নকলই, নকল কখনো আসলকে হারাতে পারে না। মানে? এই যে এটা হচ্ছে আম্মার রান্নার সিক্রেট ডায়েরি, এটা দেখে দেখে করি বলি হয়তো রান্না এত ভালো হয়। এটা এখনো আছে? আম্মা তো এটা কাউকে ছুতেই দিত না। হ্যাঁ, আম্মা এটা আমাকে দিয়ে দিয়েছে, আর এই ডায়েরি দেখেই তো সেদিন তোমার জন্য রাশা কাস্টার্ড বানিয়েছিল। তুমি কি বুঝতে পেরেছিলে যেটা আম্মা বানায়নি, রাশা বানিয়েছে? জেসমিন, প্লিজ এটা নিয়ে রাশাকে বকাবকি করো না। ও আসলে অনেক শখ করে তোমার জন্য কাস্টার্ডটা বানিয়েছিল, আর ও আসলে চায় তোমার একটু কাছাকাছি থাকতে। আসলে জীবনের প্রথম 9 মাস নারীর সঙ্গে ছিল যে, তার কাছাকাছি আসতে চাওয়া তো অন্যায় কিছু না, তাই না? আমি দেখছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কিন্তু আপনি এই সময়? অসুখ বিসুখ তো আর ক্যালেন্ডার বা ছুটির দিন দেখা হয় না ম্যাডাম। আর তাছাড়া আপনার ওষুধের খুব গুরুত্বপূর্ণ একটা ডোজ আজকে দিতে হবে, তাই ভাবলাম ঈদের দিনই চলে আসে। কিন্তু বাসা ভর্তি মানুষ, আর আপনাকে নিয়ে এই সময় আমার রুমে গেলে ব্যাপারটা তো বাজে দেখাবে। আর এখানে বসে তো আর ওষুধ দেওয়া যাবে না, সেটা তো আপনি বুঝতে পারছেন। ডক্টর ইমতিয়াজ, আপনি আজকে চলে যান প্লিজ, আমরা নয় কাল দেখা করি। এটা খুব গুরুত্বপূর্ণ ডোজ, আজকে দিতে হবে। আর আপনি শুধু শুধু প্যানিক করছেন, চলুন তো। ডক্টর ইমতিয়াজ, একটু বোঝার চেষ্টা করুন। বুঝতে পার, ওনাকে নিয়ে তুমি তোমার রুমে যাও, ওনাকে নিয়ে তুমি তোমার রুমে গল্প করো। আজকে তো এখানে অনেক মানুষজন আসা যাওয়া করবে, তোমাদের কাজের সমস্যা হবে। মেজো ভাবি, কিন্তু আম্মা যদি... হ্যাঁ, আমি সামলাচ্ছি, তুমি রুমে যাও তো। ডক্টর ইমতিয়াজ, আপনিও যান। ও, ঈদ মোবারক। চা খাবেন তো? হাই। হাই, কখন আসলা তুমি? আমি তো খেয়ালই করি নাই, সরি। ইটস ওকে, ইটস ওকে। রাশার এক্সাম, অনেক পড়ালেখা করতে হবে, প্রিপারেশন ভালো হইতে হবে, খেয়াল না করে আসা হবে। আর রাশার এক্সাম মানে তো শুধু চান্স পাইলে হবে না, ফার্স্ট আর সেকেন্ড হইতে হবে, নইলে তো তোমার হবেই না। এমন কিছুই না। কেমন আছো তুমি? ও গড, লাইক সিরিয়াসলি রাশা, মানে আমি সেই কখন আসছি বাসায়, আর তুমি আমাকে এখন আস করতেছো যে আমি কেমন আছি, তাও আবার আমি নিজে থেকে তোমার রুমে আসছি তারপর। গড, দিস ইজ নট ফেয়ার। তুমি
তুমি তো বিজি ছিলা রাইট, আর নামাজে গেলা না, সো ভাবলাম যে হেই কাম অন, হেই এদিকে আসো, আসো। তুমি তো ফর্মালিটি দেখাইতেছো কেন? আমি এতদিন পর বাসায় আসছি, আমার কত গল্প করা বাকি আছে তুমি জানো? নাহিয়ান আমার হাত ছাড়ো, আমার ওসিডি হইতেছে। ওসিডি? আগে তো তোমার এরকম হতো না, তোমার কি অসুখটা বাড়ছে? আগেও হইতো, তুমি বুঝতা না। পরেবার জানো রাশা, আমি আমি প্রতিদিন তোমায় মিস করি। আমার যে কত কথা জমে আছে তোমাকে বলার জন্য। এই কয়দিনে আমার লাইফে অনেক চেঞ্জ হয়েছে। কত প্রবলেম ফেস করছি, কত কত কিছু যে সাফার করতে হয়েছে আমায়। তুমি কিচ্ছু জানো না, বাট আমার না প্রত্যেকটা মিনিটে মনে হতো রাশা যদি এখন থাকতো, ও নিমেষেই সব প্রবলেম সলভ করে ফেলতো। অ্যাকচুয়ালি আমি তোমার উপর অনেক ডিপেন্ড করে ফেলছিলাম। জানি তো, সারা জীবন আমাকে নিজের শিল্ড বানায় যা খুশি করে নিছো। অ্যাকচুয়ালি ইউ আর মাই শিল্ড। বললা না তো, কেমন আছো? অ্যাকচুয়ালি এতদিন পর তোমার সাথে দেখা হয়েছে, আমরা এত গল্প করতেছি। আমি অনেক ভালো আছি আশা। যাওয়ার সময় তো একটাবার জানায়ও যাও নাই, ইভেন এতদিনে একটাবার কলও করো নাই। তুমিও তো একটা কল বা টেক্সট করো না আশা। ইভেন এতদিন আমি মরে গেছি না বেঁচে আছি, তুমি জানার ট্রাইও করো নাই, কোনো খোঁজ নাও নাই আশা। আমি আমি ভাবছি তুমি মেঘার সাথে বিজি, তাই তোমাদেরকে আমি ডিস্টার্ব করি নাই। মন রাশা, আজকে এতদিন পর আমাদের দেখা হয়েছে, তাছাড়া আজকে ঈদের দিন, এই দিনে এত কঠিন কঠিন কথা বলবা? সব অভিমান আজকে আমরা বাদ দিই। ঈদ মোবারক মাই বেস্ট ফ্রেন্ড। তোমরা আজকে দারুণ পারফরমেন্স করছো, একদম রিয়েলিস্টিক। ব্যথা মনে একটু বেশি লাগছে না? মাথা মনে একটু ফাইটে গেছে? আই এম রিয়েলি সরি ব্রো। আসলে না, ওই সিচুয়েশনে জমানোর জন্য ওইটুকু দরকার ছিল। সরি দিয়া কি করবো ভাই, মাথাটা কি আর জোড়া লাগবো কোন? চুক্তিতে তো আর মাথা ফাটানো ছিল না, চুক্তিতে ছিল একটু চিল্লা পেল্লা, ওকে একটু ভয় দেখানো। ভাই এর জন্য কিন্তু একটু বেশি টাকা দিতে হবে ভাই। আরে বললাম তো, নাটকটা রিয়েলিস্টিক করতে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ভাইজান আপনার এবার বাড়াবাড়িটা বাদ দেন, আমাকে হিসাবটা বুঝায় দেন, এই মাথা ফাটার হিসাবটা সহ। এখানে 10,000 টাকা বেশি আছে, ভালো একটা ডাক্তার দেখেন। টাকা তো পাইলাম ভাই, কিন্তু কোনো পুলিশ টুলিশের ঝামেলা নাই তো? আপাতত কয়টা দিন গা ঢাকা দিয়ে থাকো, এই এলাকায় যেন তোমাদের না দেখা যায়।
মেঘার মুখ আমি বন্ধ করে দিয়েছি। মেঘা পুলিশ ডাকবে। এখন তাড়াতাড়ি কেটে পড়ো, কেউ দেখে ফেললে আবার নতুন স্ক্রিপ্ট লিখতে হবে। একটা কথা বুঝলাম না বড় ভাই, ফিল্মের মতো আপনি ভিলেনগো দিয়ে অ্যাটাক করাইলেন, আবার আপনি নিজেই হিরো সাজলেন। ওই মেয়ে তো ভাববে আপনি ওর জীবন বাঁচাইছেন, কিন্তু এত বড় গেমটা কেন খেললেন ভাই? আসলে বিষয়টা কি ভাই? হিসাবটা অনেক পুরনো, তোমাদের ছোট্ট মাথায় এসব ঢুকবে না। তোমাদের কাজ ছিল অভিনয় করা, অভিনয় করছো, পেমেন্ট ক্লিয়ার, এবার যাও এই সেলিব্রেট করো। ঠিক আছে ভাই, ভালো থাকেন ভাই, খেয়াল রাখেন। আসি তাহলে, আসসালামু আলাইকুম ভাই। মেঘে মেঘে অনেক বেলা হলো মেঘা, এবার ঝড়ো হওয়ার পালা। ভুল মানুষের সাথে মেস আপ করে ফেলেছো তুমি। বলছিলাম না রাজীব তোমার পিছু ছাড়বে না। খুব পার্সোনাল জায়গায় হাত দিয়ে ফেলেছো। তোমার জন্য নিজের চেহারা নিজেই দেখতে পারি না হচ্ছে। এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে, তাই না? Finally, I'm back. Oh, I really missed that bait. I really missed it. শোনো, বাইরে না গেলে না বুঝতামই না এই বেডটাতে এত আরাম। তুমি আসাতে এইবারই সবাই কিন্তু খুশি হয়েছে। তুমি খুশি হও নি? মেঘা কেমন আছে আর তোমাদের বিয়ের পরের লাইফ কেমন চলতেছে? কিসের বিয়ে? হ্যাঁ শোনো, আমি আর মেঘা দুজনে এখন ক্যারিয়ার নিয়ে ফোকাসড। আগে ক্যারিয়ারে একটু সেটেল হই, তারপর বিয়ে শাদীর কথা ভাবা যাবে। মেঘা কি তাহলে এখন হোস্টেলে থাকতেছে? No, no, no. We're living together. হোয়াট? তোমরা বিয়ে না করে একসাথে থাকতেছো? Yeah, obviously. Hey, wait. মানে তুমি যেরকম ভাবতেছো ওই রকম কিছু না। আমরা একসাথে থাকি বাট আলাদা আলাদা বেডে। আমাদের মধ্যে ওসব কিছু হয় না। কিন্তু এটা কেন করতেছো? আর বলো না, এটা মেঘার ইচ্ছা। মানে তার ইচ্ছা হচ্ছে মানে তার বিয়ের গল্পটা আন্ডারগ্রাউন্ড স্টোরি হয়ে থাকবে না। বিয়ে যদি করতে হয় একদম ওপেনলি সবাইকে জানিয়ে বিয়ে করবে। শোনো রাশা, তোমার ফ্রেন্ড অনেক খারাপ। আরে এতদিন একসাথে থাকতেছি, আমার লাভ হইতেছে কি বলো? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তোমারই বিয়ে করা উচিত ছিল। ভুল করে ফেলছি। টু বি অনেস্ট, এতদিনে আমার একটু ঠিকমতো হাতটাও ধরতে দেয় নাই। স্টপ ইট নাহিয়ান, এসব আমার একদমই ভালো লাগতেছে না। কাম অন রাশা, আমার আর কি আছে? তোমারে বলবো না তোর কারে বলবো? শোনো, লিভিনের কথা আমারে বলছো ঠিক আছে, কিন্তু এটা প্লিজ আর কাউরে বলতে চাই না। এই সোসাইটি লিভিন কখনোই নর্মালি নেবে না, আর এটা তো নর্মালি নেওয়ার বিষয়ও না। তোমরা হয় তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আর না হয় যতদিন বিয়ে করবে না আলাদা থাকো। ওহ গড, হে কাম অন রাশা, লাইক সিরিয়াসলি? ওহ গড, আমায় জ্ঞান দেয়া স্টপ করবা প্লিজ। মানে তুমি আমার বেস্ট ফ্রেন্ড নাকি আমার গার্ডিয়ান? সো প্লিজ স্টপ দিস মুরব্বিয়ানা। চিল করার সময় না এটা নাহিয়ান, অনেক বড় বিপদে পড়বা তুমি। আর এই দেশের মানুষ কি পরিমাণে মপ করতে পারে সেটার কোনো আইডিয়া তোমার নাই। মেঘারা যাই বলো, যাও, হোয়াট এভার। যদি সেরকম হয়ও, আই নো
I have my shield. And my shield is here. There's you, Rasha. আমার যদি বিপদ হয় তুমি উদ্ধার করবা। তাই নাকি? আমি কি তোমার উদ্ধারকারী জাহাজ হামজা? যা কি যা? বাহ 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 বাহ, রুমে আসতেই দেখি দখলদারি শুরু। ভাই রে ভাই, মানুষের স্বভাব যে কোনোদিন চেঞ্জ হয় না, তুমি হলে তার উৎকৃষ্ট প্রমাণ। আসতে আমার রুমটা ক্যাপচার করে নিলা না? ওকে ওকে, এটা কার রুম? তোর রুম? হোয়াট ইজ দিস? তোমরা আমাকে ছাড়া সবাই ফান করতেছো। দিস ইজ নট ফেয়ার। আমাকে একটাবার কলও দেয় নাই কেউ। শি ইজ রাইট। আমাদের লিটল প্রিন্সেসকে ছাড়া কোনো কিছু জমে? কাম অন সেস। এই ওয়েট ভাইয়া, এই দেখো আমার লেটেস্ট ওয়ার্কআউট ভিডিও। লুক এট দ্য মাসলস। তোর আছে? এই ভাইয়া ওইটা আমার না, ভাই ওইটা আমার। নো আরে গুড। একটু দাও। ভাইয়া Hey, Rasha, please. See me. Wait, man. God. নাহিয়ান, তুমি কেন আমার ফোন ধরতেছো না? তোমার কি মনে পড়তেছে না আমি বাসায় একা? এত আনন্দ উৎসবে তুমি আমাকে ভুলে গেলা? উফ, রাজীব আবার আমাদের ঠিকানা বের করে ফেলছে, কিন্তু এটা কেমনে পসিবল? এই লোকটার জন্য আমি বাসা থেকে পালায় আসছি, সেই লোকটা আবার এখানেও চলে আসছে। ব্যাপারটা একদম ঠিক লাগতেছে না। ফিশি, খুবই ফিশি কিছু হইতেছে। না, রাজীব যত ভালো কথাই বলুক, ওকে বিশ্বাস করা মানে 10 তলা ছাদ থেকে লাফ দেয়া। ও নাহিয়ান, কই তুমি? প্লিজ নাহিয়ান, তাড়াতাড়ি চলে আসো। আমার অনেক দম বন্ধ লাগতেছে নাহিয়ান, প্লিজ প্লিজ। প্রতিদিন এত কেমিক্যাল শরীরে পুশ করে আপনিই তো আমাকে ধীরে ধীরে মেরে ফেলছেন ডক্টর। আজকে এই ওষুধগুলো আপনার শরীরে অনেক ভালো কাজ করবে, কারণ আজকে আপনার কাছে আছে এই মেডিসিনের চেয়ে বড় একটা হিলিং পাওয়ার। মানে আজকে আপনার মন অনেক ভালো, আর জানেন নিশ্চয়ই ভালো মন যে কোনো কঠিন অসুখকে হারিয়ে দিতে পারে। আপনি কি ক্যান্সার স্পেশালিস্ট থেকে সাইকোলজিস্ট হয়ে গেলেন নাকি? ডক্টরদের একটু আধটু সবকিছুই হতে হয়। আচ্ছা, আজ আর বসবো না, আজকে আপনি ফ্যামিলির সাথে সময় কাটান। কাল দেখা হবে। আজকের দিনে কিছু মুখে না দিয়ে চলে যাবেন? তা কেন হবে? এই যে নাস্তা রেডি। থ্যাঙ্কস ভাবি। জেসমিন, শওকত তোমাকে খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। ও আচ্ছা, আমি আসছি তাহলে। তোমাকে সেদিন এত বাজেভাবে বলার জন্য দুঃখিত। আমি আসলে
তখন এত কিছু জানতাম না। আমি সব জেনে গেছি। সব জেনে গেছো মানে? কি জেনে গেছো? আমি এখনই কাউকে বুঝতে দিতে চাই না। আসলে এত বড় একটা শখ আমি নিজেই নিতে পারছি না। জেসমিন আমাদের এই বাড়ির সবার খুব আদরের। এই বিষয়টা সবাই কিভাবে নিবে, মানে এই বিষয়টা সামলানো সবার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি জানি বিপাশা, এবার কি তুমি বিশ্বাস করবে যে আমি শুধু একজনকে ভালোবেসে গেছি? এসব কথা কেন হচ্ছে? না, আমি তোমার চোখে একটা অদ্ভুত অস্থিরতা দেখেছি, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। যেটা খুঁজে পাওয়া যায় না সেটা খোঁজার দরকারটা কি? আমি যে এতদিন পর তোমাকে দেখতে পাচ্ছি, তোমার সাথে কথা বলতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়ার। আমি নতুন করে কিছু হারানোর বা পাওয়ার স্বপ্ন দেখি না। এই বাড়িতে তুমি সবার হৃদয়ের মধ্যে আছো। একদিন ঠিক যেভাবে আমার হৃদয় ছিলে। একদিন? তাহলে না, আজও। তাহলে আমাদের মধ্যে বন্ধুত্বটাই থাকুক। এই এক কাপ চা খাওয়ার জন্য তুমি যা বলবে তাই হবে। মেজো ভাইকে তো কোথাও পেলাম না, সারা বাড়িতে খুঁজলাম। তাহলে মনে হয় কোরবানির মাংস বিলি করতে গেছে। তোমরা গল্প করো, আমি বরং আমার রান্নাটা শেষ করি। চা শেষ হওয়া পর্যন্ত যেহেতু বসতেই হচ্ছে, চলুন না আমরা একটু গল্প করি তাহলে বসে। না মা, লুবনা সব কিছুতেই বাড়াবাড়ি। আমি আগেই বলেছিলাম নাহিয়ান বেশি দিন বাড়ির বাইরে টিকতে পারবে না, ঠিকই ফিরে আসবে। কই আমার কথাই হলো তো। তা এমন একটা দিন ফিরে এলো, ঈদের দিন, যেন কেউ ওকে কড়া ভাষায় কিছু বলতে না পারে। বুদ্ধি, একদম মায়ের মতো বুদ্ধি পেয়েছে ছেলেটা। আমার সামনে যা বলেছিস বলেছিস, আমার নাতিকে একটাও করার কথা বলতে পারবি না। ও আসলে নিজের ভুল বুঝতে পেরে বাড়িতে ফিরে এসেছে, এটাই হলো বড় কথা। আর তুই ওকে ছোট করে দেখছিস কেন? ও কোনো কিছু করেনি? নিশ্চয় কিছু করে, তা না হয় চললো কিভাবে? ও আসলে বাড়ির টানে ফিরে এসেছে। ডার্লিং, আসবো? ও আয় দাদু ভাই, আয় ভেতরে আয়। এতক্ষণ তোর কথাই হচ্ছিল, বস। না, আমি বসবো না। অ্যাকচুয়ালি আমি বাই বলার জন্য আসছিলাম। ভাই মানে কিসের ভাই? আজকে একটা স্পেশাল ডে, তাই ভাবছিলাম সবার সাথে দেখা করে যাই। শুধু এই জন্যই এই বাড়িতে আসছি। নরিস, নিজেকে প্রুভ না করে এই বাড়িতে স্টে করার জন্য আমি আসবো। দ্যাটস আ প্রমিস। এই আমার কাছে আয়, আয় দিদি। দাদু ভাই, আচ্ছা এসব জেদ মানে মন থেকে ঝেড়ে ফেলতো। আমরা সবাই কিন্তু যোগ্য। আর তোরা কি যে প্রমাণ কি বলিস না, ওগুলা মন থেকে ঝেড়ে ফেল দাদু ভাই। বাবার সব কথাই আমি শুনছি। বাবা মনে করছে যে তার ছেলে তো একটা গুড ফর নাথিং, সো আবার লেজ গুটায় বাড়িতে ব্যাক করছে। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, একটা ঈদের দিন,
সো আজকে আসলে আমাকে কেউ কিছু বলতে পারবে না, দ্যাটস ওয়াই আমি আজকের দিনে আসছি। পাপা এটাই মনে করছে, বাট ডার্লিং পাপা আসলে ভুল মনে করছে। আমি ভাবছিলাম আজকের দিনে সব বাবা মাই হয়তো সন্তানদেরকে একটু কাছে চায়, যারা দূরে থাকে তাদেরকে মিস করে, বাট সবার প্যারেন্টসের মতো আমার প্যারেন্টস তো না, স্পেশালি আমার পাপা। আমার পাপার কাছে তার ইগো তার সন্তানের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। শোন দাদু ভাই, আমার কথা শোন। প্লিজ ডার্লিং, আজকে অন্তত আর কিছু বললো না। গতবার যেভাবে সিন ক্রিয়েট করে তর্কাতর্কি করে বাড়ি থেকে বের হয়ে গেছিলাম, আমি আসলে এইবার অন্তত এটা চাইতেছি না। আমার অনেক গিল্ট ফিল হয়, আমার অনেক কষ্ট হয় এভাবে চলে যাওয়ার পর। এবার চাইছিলাম যে সবার সাথে হাসি মুখে ভাই বলে বিদায় নিতে। আর আরেকটা কথা বোধহয় তোমরা সবাই ভুলে গেছো, আমি একটা মেয়ের দায়িত্ব নিয়েছিলাম। মেঘা, আজকে যাবার সময় আমি আবারও প্রমিস করতেছি, নিজেকে প্রুফ করে, নিজেকে যোগ্য প্রুফ করে মেঘাকে সাথে নিয়ে সম্মানের সহিত আমি এই বাড়িতে ফিরব। এর আগে নাহিয়ানের মুখ তোমরা আর দেখতে পাবে না। এনাফ ইজ এনাফ। আর একটা কথা বলবে না তুমি, বিশেষ দিন টিনের অজুহাত আমার সামনে দেবে না, কারণ এসব ভ্যালুলেস কথার কোনো ভ্যালু আমার কাছে নেই। আর এভাবে বাড়িতে এসে বেহার মতো কথা না বললেই আমরা বেশি খুশি হব। বাবা, আমি তোমার কাছ থেকেই শিখেছিলাম, সত্য যতই অপ্রিয় হোক না কেন সবসময় সত্যটাই বলতে। আর আজকে আমি সেটাই করছি। আই এম জাস্ট ফলোইং ইউর লেসন বাবা। পার্থক্য বলতে একটাই, তোমার কাছে যেটা বেহায়াপনা, আমার কাছে সেটা সেলফ কনফিডেন্স। ডার্লিং, নামাজের সময় হয়ে গেছে, দেরি হয়ে যাবে আবার। দেখি হ্যাঁ হ্যাঁ, ছেলে ফিরেছে। হ্যাঁ, এবারের ঈদটা ভালোই কাটছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি। বাসায় আসবেন কিন্তু। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? ছেলে বাড়িতে ফিরে এসেছে দেখে খুব আনন্দ হচ্ছে, তাই না? ওকে গিয়ে জিজ্ঞাসা করো তো ওর মতলবখানা কি। তুমি তুমি নাহিয়ানকে আবারও কিছু বলেছো? অপমান করেছো? সাফায়েত, এবার যদি আমার ছেলে আবার চলে যায় সেটা কিন্তু আমি কোনোভাবে মেনে নেব না। তুমি কেন ওকে? আমি ওকে অপমান করিনি, বরং সেই আমাদের সবাইকে অপমান করেছে। সে ওই মেয়েকে এখনো ছাড়েনি। সে বাড়িতে থাকতে আসেনি, এসে বেড়াতে, আমাদের কাটা খায় নুনের ছিটা দিতে। এখন চলে চলে বিদায় নিচ্ছে, বলছে সে চলে যাবে। না, এ কেমন কথা? নাহিয়ান যাবে না। ও তো একেবারে চলে এসেছে। ও তো নিজেই বলল যে ও আমাদেরকে খুব মিস করেছে। নাহিয়ান একবারও নিজের মুখে বলেছে যে সে এ বাড়ি ছেড়ে আর যাবে না? তোমরা সবাই ধরেই নিয়েছো যে সে বাড়িতে থাকতে এসেছে। আসলে সে এসেছে নিজেকে জাহির করতে, নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে ওই মেয়েকে নিয়ে এই বাড়িতে আসবে, থাকবে। না, নাহিয়ান যাবে না। আমি যেতে দেব না। ও আমাকে কষ্ট দিয়ে আবার ফিরে যেতে পারে না। একটা ঈদের দিন কিভাবে নষ্ট করতে হয় তোমার ছেলে সেটা ভালোই জানে। ওর ওই অধ্যত্বপূর্ণ চেহারা দেখার পর এ বাড়িতে থাকতে আমার এখন দম বন্ধ হয়ে আসছে।
হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কেউ আছেন? কে বলছেন? হ্যালো, হ্যালো, মেঘা মা, তুই? মেঘা মা, কথা বল মা, কথা বল। তুমি তুমি কিভাবে বুঝলাম মা আমি ফোন দিছি? আমি তো তোমাকে একটা অন্য নাম্বার থেকে ফোন দিছি। মাকে শুধু চোখের দেখায় চেনে রে, আমি তোর নিঃশ্বাসের শব্দও চিনি। আমি এই শব্দটা শোনার জন্য বুকটা পাথর করে বসেছিলাম কতদিন। মা মা, আমি তোমাকে অনেক মিস করতেছি মা, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। জন্মের পর এমন কোনো একটাই তো হয় নাই তুমি আমি আলাদা থাকছি, এই প্রথম। তুই তুই কোথায় আছিস মা? কেমন আছিস? ওই ছেলেটা নাহিয়ান, নাহিয়ান কি তোর সাথে আছে? হ্যাঁ মা, আমরা একটা বাসা ভাড়া নিছি উত্তর 17 নম্বর সেক্টরে। আমরা ভালো আছি মা, নাহিয়ান আমার অনেক খেয়াল রাখে। তুমি চিন্তা করো না মা, আমি প্রতিদিন এই ফোনটার দিকে তাকিয়ে থাকতাম। আমার মেয়েটা অন্তত না খেয়ে নেই, ও ভালো আছে এটা জানার জন্য। কিন্তু কিন্তু এতদিন পর তোর মায়ের কথা মনে পড়লো বুঝি? মা আসতে বলো, চাচা চাচি শুনে ফেললে তো প্রবলেম হবে। বাড়িতে কেউ নেই রে মা, সবাই ঈদের দাওয়াতে গেছে, আমি একাই আছি। তার মানে তোমার খাওয়ার কিচ্ছু নাই? তো তোমার জন্য কিছু রেখে যায়নি চাচা চাচি? কি সব ভাবিস আর বলিস তুই? আজকে বাড়িতে অনেক রান্না হয়েছে, আমি খেয়েছিও অনেক। তুই বল এবার, তুই কি খেয়েছিস? নাহিয়ান কি তোকে ভালো কিছু খাইয়েছে মা? হ্যাঁ মা, আমি অনেক কিছু রান্না করছি আজকে, পোলাও, মাংস, কাবাব, রোস্ট, আরো অনেক কিছু। নাহিয়ান অনেক কিছুর আয়োজন করছে। বুঝতে পেরেছি রে মা, তাহলে আমাদের ঈদ খুব ভালো যাচ্ছে। শোন মা, ঈদ মোবারক। ঈদ মোবারক মা। মেঘা মা, তুই অনেক ভালো থাক মা, তোর স্বপ্ন পূরণ কর, অনেক ভালো করে পড়াশোনা কর, সবসময় এই দোয়াই করি। ইয়ে মা, আরেকটা কথা, আমি পরে কথা বলছি, তোকে পরে ফোন করছি। হ্যাঁ, এখন রাখি মা। It's okay. It's okay. Relax. Bro, take care. It's okay. Rasha, bye. সবাইকে নিয়ে ভালো থেকো। তোমাকে যা বললাম সেটাও মাথায় রেখো প্লিজ। তুমি যাবে না নাহি, তুমি ঢাকা যাও প্লিজ, ঢাকা যাও নাহি। Come on, sis. Please. না না না, তুমি যাবো না প্লিজ। Please, stop crying. সব কিছু যে খারাপ লাগছে। আচ্ছা, আমাদের সাথে তো কথা হবে না? না প্রমিস। যাচ্ছি না, হারাই যাইতেছি না, না আমার সাথে কথা হবে, প্রমিস ছিল। একদম টেনশন না। প্লিজ। এভাবে কান্নাকাটি করে ভাইয়া কি ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। আপনার ভাইয়ার লাইফে একটা লক্ষ্য আছে, ভাইয়াকে সেটা অ্যাচিভ করতে হবে। নাহিয়ান, এখানে তোমার প্রিয় খাবারগুলো আছে,
তোমার কয়েকদিন চলে যাবে, তুমি গরম করে খেতে পারবে না। মেজমা আমি আমি কিন্তু এখন নিজে রান্না করে খাই, তুমি জানো। মেজমা অ্যাকচুয়ালি এই খাবারগুলো আমি নিতে পারবো না, সরি। কেন? মেজমা আমি যতদিনে নিজের ইনকামের টাকা এই বাড়িতে প্রোভাইড করতে না পারতেছি, ততদিনে এই বাড়ির কোনো খাবার আমি খেতে পারবো না মেজমা, আই এম সরি। এটা কি ধরনের কথা বললে নাহিয়ান? বাবা চাচাদের ইনকামে তো সন্তানদের অধিকার থাকে, তাই না? আর তাছাড়া তুমি আসার পর থেকে মুখে কিছুই দাওনি, তোমাকে কিছু না খাইয়ে তো আমি বিদায় দিতে পারবো না, তা আবার আজকের মতো একটা দিনে। এই খাবারগুলি যদি অন্তত নাও তাহলে আমি একটু শান্তি পাবো। প্লিজ নাও, ধরো নাহিয়ান প্লিজ। মেজমা মেজমা প্লিজ আমাকে ফোর্স করো না। মেজমা এই খাবারগুলোর থেকেও আমার লাইফে কি ইম্পর্টেন্ট জানো? তোমাদের দোয়া। মেজমা তোমাদের দোয়া পেলে আমি আমি অনেক দূরে আগে যাব। এগুলো লাগবে না, আমাকে আমাকে জাস্ট দোয়া করে দাও প্লিজ মেজমা, যাতে আমি আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারি। দোয়া করছি তুমি যা চাও তা যেন করতে পারো। মম মম নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে আমি চলে যাইতেছি। নিশ্চয়ই রাগ করে দরজা লক করে নিজের রুমে বসে আছে। আমি আমি একটু আসছি। মম মম আমি জাস্ট তোমার সাথে দেখা করার জন্য এই বাড়িতে আসছি। এখন চলে যাওয়ার সময় আমার সাথে একবার দেখাও করবে না মম? চলেই যখন যাবে তখন আর দেখা করার দরকার কি? আমি বেঁচে থাকলাম না মরে গেলাম সেটা জানারও তো দরকার নেই। যাও, তুমি যেখানে যেতে চাও সেখানেই চলে যাও। মম আমার এই কঠিন সিচুয়েশনে তোমাকে আমার ভীষণ দরকার মম। আমার পাশে তোমাকে চাই মম। তুমি খুব ভালো করে জানো পাপা আমাকে কতটা আন্ডারএস্টিমেট করে। আমি কোন মুখে থাকবো এই বাড়িতে মম? মম তোমার ছেলের কি একটু সেলফ রেসপেক্ট নাই? মম তোমার সেলফ রেসপেক্ট কি তোমার মায়ের চেয়েও বড় না হিয়ান? এই বাড়িতে কি তুমি আমার জন্য থাকতে পারো না? মম আমি নিজেকে তোমার জন্যই যোগ্য প্রমাণ করার ট্রাই করতেছি মম। মম আমি তোমার ছেলে মম। আমি সবার সামনে মাথা উঁচু করে এই বাড়িতে ফিরবো। আমি পাপার কাছে প্রুফ করে দেবো যে আমি গুড ফর নাথিং না। মম তোমার ছেলেকে কোনো সেলফ রেসপেক্ট নাই। আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় না হিয়ান, এটা কি তুমি বুঝতে পারো না? কষ্ট আমারও হয় মম, আমারও ভীষণ কষ্ট হয়। বাট মম এই সিচুয়েশনে আমার তোমার সাপোর্ট অনেক দরকার মম। তুমি আমার সাহস না দিলে, আমায় শক্তি না দিলে আমি সাকসেস হতে পারবো না মম। মম ইউ আর মাই স্ট্রেংথ। আমি তোমাকে দেখে ইন্সপায়ার হই মম। আমি যখন জানতে পারলাম
তুমি জব নিছো। আমি যে কত প্রাউড ফিল করছি মম, ট্রাস্ট মি মম, আমার থেকে বেশি খুশি কেউ হয়নি মম। মম তুমি কি চাও না তোমার মতো করে তোমার ছেলে নিজের পরিচয় বড় হোক, নিজের পরিচয় তৈরি করুক? তুমি চাও না মম? অ্যাকচুয়ালি আমি একটা জব নিয়েছি, একটা ছোটখাটো জব নিয়েছি মম। আমি কারো হেল্প নিইনি, আমি নিজের যোগ্যতায় জবটা নিয়েছি। আর কাউকে জানাইও নি, শুধু তোমাকে জানাইছি। আমার ছেলে চাকরি করছে? এত বড় হয়ে গেছে তুমি? কেবল তো শুরু মম, তুমি জাস্ট দেখো তোমার ছেলে আরো কত দূর যেতে পারে। তোমার ছেলে অনেক বড় হবে মম, আমি নিজেকে প্রুভ করে দেবো, তুমি দেখো। বাট মম প্লিজ আমাকে এখন হাসি মুখে যেতে দাও। আমি তোমাকে এইভাবে রেখে যাইতে পারতেছি না মম। আর আমি যদি এই বাড়িতে থেকেও যাই, আমার হোল লাইফ পাপার কাছে আমায় মাথা নত করে থাকতে হবে মম। আমি আর নিজেকে প্রুভ করতে পারবো না মম। মম তুমি কি এটা চাও? এক শর্তে আমি তোমাকে যেতে দেব, তুমি আর কারোর সঙ্গে না হলেও আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবে, আমাকে ফোন করবে, আমার সাথে দেখা করবে। আর নাহিয়ান শোনো, তোমার কোনো কিছুর অভাব হলে তোমার মমকে বলবে প্লিজ। আমি এখন নিজে আর্ন করি, সো একদম আমার কাছে লজ্জা করবে না। তোমাকে বলবো না তো আর কাকে বলবো মম? আর ওই যে মেয়েটা মেঘা, ও কি তোমার সাথে? শোনো, লিভিনের কথা আমারে বলছো ঠিক আছে, কিন্তু এটা প্লিজ আর কাউরে বলতে চাও না। এই সোসাইটি লিভিং কখনোই নর্মালি নেবে না, আর এটা তো নর্মালি নেওয়ার বিষয়ও না। তোমরা হয় তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আর না হয় যতদিন বিয়ে করবে না আলাদা থাকো। Oh God. Hey, come on, Rasha. Like seriously? Oh God. আমার জ্ঞান দেয়া স্টপ করবা প্লিজ। মানে তুমি আমার বেস্ট ফ্রেন্ড নাকি আমার গার্ডিয়ান? সো প্লিজ স্টপ দিস মুরব্বিয়ানা। চিল করার সময় না এটা নাহিয়ান, অনেক বড় বিপদে পড়বা তুমি। আর এই দেশের মানুষ কি পরিমাণে মব করতে পারে সেটার কোনো আইডিয়া তোমার নাই। মেঘা তো আছে, একটা হোস্টেলে আছে, আর পার্ট টাইম জব করছে, পড়ালেখাও করছে, আছে ও নিজের মতোই আছে, ভালো আছে। ওকে, নিজের ক্যারিয়ার করতে চাচ্ছ করো, কিন্তু অন্যের জন্য ভাবতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলো না বাবা। লাইফ ইজ স্ট্রাগল, জীবন অনেক কঠিন। ওকে বাই। কে কে বাইরে? কে আসছেন? নাহিয়ান? তুমি কি নাহিয়ান? মেঘা, আমি তোর মা, দরজা খোল।
মা। এসবের মানে কি? আর কত কাঁদবি মা? আমার এত ভাল লাগতেছে যে আমার কান্নাই থামতেছে না মা। আমার মনে হইতেছে আমি একটা সুন্দর স্বপ্ন দেখতেছি। আবার ভয়ও লাগতেছে, চোখ বন্ধ করলে যদি তুমি ভ্যানিশ হয়ে যাও। আমি তো আর বেশিক্ষণ থাকতে পারবো না রে মা। ফরহাদরা ঈদের দাওয়াত খেয়ে ফেরার আগেই আমাকে চলে যেতে হবে রে। মা, ওরা কি তোমাকে এখনো টর্চার করে? নতুন করে আর কি টর্চার করবে? আগে যা ছিল এখনো তাই। ফরহাদের চাকরিটা চলে যাওয়ার পর ওরা সবাই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল, কিন্তু হুট করে একদিন রাজীব বাসায় এসে সবার কাছে মাফ চেয়ে নেয় আর ফরহাদের চাকরিটা ফিরিয়ে দেয়। তখন থেকে বাসার পরিবেশ একটু শান্ত। আচ্ছা মা, মাহি কেমন আছে? সেদিন মাহির জন্য আমি পালাতে পারছিলাম। মাহি আগের মতোই আছে, পড়াশোনায় মন নাই, টোটো করে ঘুরে বেড়ায়। আচ্ছা মেঘা, তোর তো পরীক্ষার আর খুব বেশি দেরি নাই, পড়াশোনা করতে পারছিস? নাহিয়ান তোকে সময় দেয়? নাহিয়ান তো আমাকে কোনো কাজই করতে দেয় না মা। বাহ, দিন রাত শুধু পড়তে বলে, ও সবটা একাই সামলায়। ছেলেটা সত্যিই সোনার টুকরো ছেলে। তোর আর নাহিয়ানের বিয়েটা দেখতে না পারার যে আফসোস, সেটা সারা জীবনেও মিটবে না আমার। আমি আমার মাকে ছাড়া বিয়ে করে ফেলবো? এটা কখনো হতে পারে? তুই আর নাহিয়ান এখনো বিয়ে করিসনি, কিন্তু তখন যে বলছিলি তোরা একসাথে থাকছিস। আমরা মানে একসাথেই থাকি, কিন্তু আলাদা থাকি। একসাথে থাকছিস আবার বলছিস আলাদা থাকছিস, এটা কেমন কথা মেঘা? তোরা কি সত্যি বিয়ে না করে একসাথে থাকছিস? ঢাকার স্বনামধন্য ব্যবসায়ী কামাল রশিদের বড় নাতি, বিলেত ফেরত সাফায়েত রশিদের একমাত্র ছেলে, কেন সামান্য পিয়নের চাকরি করছে? এটা নিউজ টাইটেল হিসেবে কেমন লাগছে আপনার? কাল সকালের হেডলাইনে নিউজটা কি দিয়ে দেব মিস্টার রশিদ?
ও তো আমাকে বলেছিল ও একটা ছোটখাটো জব নিয়েছে, কিন্তু কি জব নিয়েছে সেটা অবশ্য আমাকে বলেনি। ও কি সত্যি এই কাজ করছে? হ্যাঁ, এটাই বাকি ছিল। পড়াশোনার খবর নেই, ক্যারিয়ার গোছানোর নাম নেই, সে গিয়ে করছে পিয়নের চাকরি। কামাল রশিদের বড় নাতি, সাফায়েত রশিদের একমাত্র ছেলে, সে গিয়ে করছে পিয়নের চাকরি। হ্যাঁ, এখন আমাকে ঢাক ঢোল পিটিয়ে লোকজনকে বলতে হবে আমি আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই সে পিয়নের চাকরি করে বেড়াচ্ছে। তুমি এমন অবস্থায় মানে শুধুমাত্র তোমার মান সম্মান আর আভিজাত্য নিয়েই থাকবে? নাহিয়ান যদি সত্যি এই কাজ করে থাকে তাহলে একবার ভেবে দেখেছো ওর কেমন লাগছে? মানে ও কি ফেস করছে? বাবা হিসেবে তুমি এটা কি করে বলছো? আর তাছাড়া এটা তো প্র্যাঙ্কও হতে পারে। হ্যাঁ, প্র্যাঙ্ক প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। এটা প্র্যাঙ্ক কিনা সেটা জানার জন্য তো আমার নাহিয়ানের সঙ্গে দেখা করতে হবে। ফারদিন, রাশা ওরা সব কিছু জানে, কিন্তু কেউ আমাকে কিছু বলছে না। আচ্ছা, এই অফিসটা খুব চেনা চেনা লাগছে, হাবিব ভাইয়ের অফিসের মতো। কোন হাবিব? ও, তোমার ওই দুঃসম্পর্কের কাজিন, ছোট লোক লোকটা যে হাবিব, ওর কথা বলছো? আচ্ছা, এটা যে হাবিবের অফিস তুমি কেমন করে জানলে? আমি অফিসে গিয়েছিলাম। কেন? নাহিয়ানের খোঁজ বের করার জন্য হাবিব ভাইয়ের কাছে হেল্প চাইতে। আমি মা, আমার ছেলে কোথায় আছে, কিভাবে আছে সেটা জানার জন্য আমি যে কারো কাছে হাত পাততে পারি। আমার কাছে আমার ছেলের জীবনের চেয়ে তোমার ইগো বড় না। আমি তো সব কথাই শুনলাম, বিশ্বাসও করলাম, কিন্তু এইভাবে থাকাটা তো ঠিক না মা। না সমাজের চোখে, না ধর্মের চোখে। আমি মা হয়েও তো তোদের এভাবে থাকাটা পছন্দ করি না। হয় তোরা আলাদা থাকবি, নয় এখনই বিয়েটা করে নে। মা, নাহিয়ান আমার হাত ধরে ফ্যামিলি ছেড়ে বাড়ি থেকে বের হয়ে আসছে। মা, হইতে পারে এটা সমাজের কাছে অন্যায়, কিন্তু আমরা নিজেরা তো কোনো অন্যায় করতেছি না। আমরা নিজেদের বিবেকের কাছে, সৃষ্টিকর্তার কাছে পরিচ্ছন্ন। মা, তুমি যে সমাজের কথা বলতেছো না, তারা বিপদে আগায় আসে না। মা দেখো, এটা আমাদের এঙ্গেজমেন্টের আংটি। আমরা একজন আরেকজনকে কথা দিচ্ছি, যেদিন আমরা নিজেদের ক্যারিয়ার করব, তারপর ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা বিয়ে করব। তার আগে এই কথাগুলো আমি মা হয়ে বুঝবো, কিন্তু বাইরের একটা মানুষ কি বুঝবে? মা, বাইরের মানুষের কথা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমার কথাই তো যায় আসে। কি চাও তুমি? ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। তুই আমার সামনে থাকিস আর না থাকিস, আমার দোয়া সব সময় তোর সাথে আছে রে মা। আমি চাই তোর পরীক্ষাটা হয়ে গেলেই তুই আর নাহিয়ান বিয়েটা করে ফেল। মেঘা, দরজা খোলো। মেঘা, 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 আই এম সরি, আমি এক্সট্রিমলি সরি মেঘা। অ্যাকচুয়ালি আমার না ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, বুঝছো? আমার যে দেরি হইতেছে, আমি না তোমাকে জানাইতে পারি না, বুঝছো? আই এম সরি, এক্সট্রিমলি সরি। আমার দেরি হয়েছে জন্য সরি। এসব বাদ দাও, আমি না তোমাকে বুঝাইতে পারবো না আমি যে কি খুশি মেঘা। ও মেঘা, আমার যে কি এক্সাইটেড লাগতেছে।
ওই বাসায় এত মজা হয়েছে। ও গড, তুমি তোমাকে ফোর্সফুলি না পাঠাইতা আমি সব কিছু মিস করে ফেলতাম। আমার না খুব এক্সাইটেড লাগতেছে, তোমাকে আমি কখন সবটা খুলে বলবো। আর এত মজা হয়েছে, আমি এত খুশি। ও গড, আমার আসসালামু আলাইকুম আন্টি, ঈদ মুবারক। আপনি কখন কখন আসলেন? আন্টি আসছে, আমাকে তো বললাম না। এখন এখন কি করব? রাজি আসছে এত আন্টি, এখানের অ্যাড্রেস কিভাবে খুঁজে পেলেন? নাহিয়ান, মাকে আমি কল দিছিলাম। মা যে আসবে সেটা অবশ্য জানাই আসে নাই, কিন্তু শোনো না, মা অনেক কিছু রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য। রিয়েলি? আমার তো ভীষণ ক্ষুধা লাগছে। আন্টি কি কি আনছে? মেঘা দাও না প্লিজ। নাহিয়ান, তুমি ওই বাসা থেকে কিছু খায় আসো না? ছেলেটা মাত্র আসলো আর তুই এত প্রশ্ন শুরু করলি? নাহিয়ান, তুমি যাও তো বাবা, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার গরম করছি। মা, আমি করতেছি না, আজকে তোকে কিছুই করতে হবে না। অনেকদিন পর তোকে কাছে পেয়েছি, আজ সব আমি নিজের হাতে বেড়ে তোদের খাওয়াবো। যাও তো বাবা, তুমি ফ্রেশ হয়ে এসো। ওকে। ছোট মামা, ও ছোট মামা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এখনই বলতে হবে প্লিজ। আজকের দিনটা অন্তত বিরক্ত না করলে হচ্ছিল না? না ছোট মামা, আমার আমার এংজাইটি হইতেছে, আর তোমার সাথে কথা না বললে আমি নর্মাল হব না। প্লিজ বুঝার চেষ্টা করো। আর তুমি তুমি প্লিজ ওইগুলা তোমার নাক থেকে ওইগুলা বের করবা। তোমার দিকে তাকায় থাকতে আমার এত ওসিডি হইতেছে যে আমার মাথা ঘুরাইতেছে। You are just impossible, ছোট মামা। তুই তো জানিস রাশা, এই কোরবানি ঈদ নিয়ে আমার অনেক আগের একটা ট্রমা আছে। সে অনেক দিন আগের কথা। সে ওর আব্বা নিজের হাতেই কোরবানির গরু জবাই দিয়েছে, আর আমি গরুর পা দুটো শক্ত করে চেপে ধরেছিলাম। গরু এত শক্তিশালী, এক ঝটকায় সবাইকে ফেলে দিল, ফেলে একবার দাঁড়িয়ে গেল। তারপর কি হলো? গরুটা করুণ চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। কি মায়া! সেই থেকে কোরবানির গরু কোরবানি দেওয়া আমি দেখি না। তবে এই দৃশ্যটা আমি অনেক হ্যালুসিনেট করি। গরুটা আমার দিকে তাকিয়ে আছে, সেই দুই চোখে এক পৃথিবী মায়া। বল, কি বলবি? চটপট বলে ঝটপট করে চলে যা। কি সমস্যা নাহিয়ান? না, তুমি ভুল বুঝতেছো ছোট মামা। আমি এখানে মাম্মামকে নিয়ে কথা বলতে আসছি, নাহিয়ানকে নিয়ে না। বল, কি কথা? খেয়াল করছো ছোট মামা, নানুর সাথে মামামের সম্পর্ক যে অনেক ডেভেলপ করছে। ওরা এখন একজন আরেকজনের মুখ দেখলে আর মুখ ফিরায় নেয় না। এমনকি ডক্টর ইমতিয়াজের সাথে মাম্মামের কেমিস্ট্রিও কিন্তু বিল্ড আপ হওয়া শুরু হয়েছে। নকল কেমিস্ট্রির আশা, ড্রামা। ঠিক আছে, মানে নকল, কিন্তু মামাম তো নিজেকে কেয়ার করা শুরু করছে। এখন সুন্দর করে সাজুগুজু করে, নিজের খেয়াল রাখে, নিজের অনেক যত্নও নিতেছে। তো
এবার তোর নেক্সট প্ল্যান কি? এইবার সবচেয়ে জটিল গিট্টুটা ছোটাতে হবে। বড় মামা আর মামুমের ভিতরে যে কনফ্লিক্টটা সেটা দূর করতে হবে। আশা, আপার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, আর ওর জীবন টসনস হওয়ার পেছনে সবচেয়ে বেশি প্রত্যক্ষভাবে দায়ী করে কিন্তু বড় ভাইকে। সুতরাং কাজটা তো সহজ হবে না। এই জন্যই তো বলতেছি ছোট মামা, বড় মামা আর মামামের ভিতরকার যে কনফ্লিক্টটা আছে সেটা যদি কোনোভাবে মিটমাট হয়ে যায় তাহলে তাহলে মামাম আবারও সবার মধ্যমণি হয়ে উঠবে। বড় ভাই আর আপা দুজনের একজনও মিশন হিসেবে সহজ না আশা। তুই পারবি তাদের মধ্যে দেয়ালটা ভাঙতে? মামামের খুশির জন্য আমি সব পারবো ছোট মামা, আমাকে পারতেই হবে, কিন্তু আমার জাস্ট তোমার হেল্পটা লাগবে। তুমি আছো তো আমার সাথে? আমি জানি এইবারের মিশনটা অনেক কঠিন, কিন্তু এই কঠিন কাজটাই আমাদের করতে হবে। সাবধানে থাকিস, হ্যাঁ? আর আমি যা যা বললাম সব মনে রাখবি, ঠিক আছে? আন্টি, আপনার হাতের রান্না এত মজা। ওহ গড, ট্রাস্ট মি, আমি কতদিন পরে যে এত মজা রান্না খাইছি আমার মনে নাই। আগামী 2 দিন যদি আমি না খেয়েও থাকি না, আমার পেট খালি হবে না। ও গড, আপনার হাতে ম্যাজিক আছে। তুমি পেট ভরে খেয়েছো, এটাই আমার শান্তি। আমি আবার তোমাদের জন্য রান্না করে নিয়ে আসবো। না মা, তোমাকে এত রিস্ক নিয়ে আসতে হবে না। চাচা চাচি জানতে পারলে আবার একটা বিপদ হবে। এই দেখ, আমার জন্য তোকে চিন্তা করতে হবে না। তোর সামনে পরীক্ষা, ভালোভাবে পড়ালেখাটা কর, ভালোভাবে পরীক্ষা দিবি। আর আরেকটা কথা, তোদের যদি কিছু প্রয়োজন হয়, কোনো বিপদ হয়, আমাকে আগে জানাবি। আচ্ছা ঠিক আছে মা, আর কথা বাড়াইতে হবে না। তুমি এখন যাও, অনেক রাত হয়ে যাইতেছে। আর সাবধানে যাও। আন্টি চলেন, আমি আপনাকে আগে দিয়ে আসি। সাবধানে যাও। শোন মেঘা, মা, তোরা যেইভাবে একসাথে থাকছিস আমার একদম ভালো লাগছে না, আমার ভয় করছে। তোদের এই একসাথে থাকাটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ কর মা। হয় তোরা আলাদা থাক, নয়তো বিয়ে করে থাক, হ্যাঁ? নয়তো বড় কোনো বিপদ হতে পারে মা। আন্টি চলেন। হ্যাঁ বাবা। মেঘা, দরজাটা ভালো করে আটকে দিও, হ্যাঁ? আমি আসছি। অ্যাকচুয়ালি আন্টি, এদিকে রিক্সা বা সিএনজি কিছুই পাবেন না, একটু কষ্ট করে এই মেইন রোড পর্যন্ত হেঁটে যেতে হবে। কোনো সমস্যা নেই বাবা, চলো। শোনো নাহিয়ান, তুমি আর মেঘা এত অল্প বয়সে অনেক বড় আর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। যে জীবন তোমরা বেছে নিয়েছো সে জীবনটা ততটা সহজ নয়, বুঝে শুনে পা ফেলো বাবা। আন্টি আপনি একদম চিন্তা করবেন না, মেঘা অনেক ভালো থাকবে। নরে, মেঘাকে দেখেই বুঝেছি ও খুবই খুশি আছে, খুব ভালো আছে। আর তুমিও খুব ভালো ছিলে বাবা। তবে একটা কথা, মেঘার পরীক্ষার পরে তোমরা বিয়েটা সেরে ফেলো। কখন কি হয়ে যায় বলা তো যায় না। আন্টি এই সেম কথাটা রাশাও আমাকে অনেকবার বলছে, বাট মেঘা না কিছুতেই বুঝতে চায় না এই বিষয়টা। ইভেন আমিও ওকে অনেকবার বুঝি, বাট ও বুঝতে চায় না এই কথাটা।
মা আপনি এত রাতে এখানে? আপনি এখানে কি করতেছেন? হোয়াট ইউ ওয়ান্ট হিয়ার? আরে নাহিয়ান, কেমন আছো? ঈদ মোবারক ব্রো। কথা না বাড়ায় এখান থেকে এক্ষুনি চলে যান। ওহ কাম অন, কুল ডাউন ব্রো। আমি তোমাদের ডিস্টার্ব করতে এখানে আসিনি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। মাকে দেখে গাড়ি না থামিয়ে পারলাম না। ও তুমি আমার ভেবো না যে আমি মেঘার জন্য ওনাকে মা ডাকছি। মেঘা আমার জীবন থেকে অনেক আগেই ক্লোজ হয়ে গেছে, কিন্তু যাকে একবার মা ডেকেছি সে আমার আজীবন মা। মা আপনি বাসায় যাবেন তো? চলুন আপনাকে ড্রপ করে দিচ্ছি। নো, আন্টি আপনার সাথে কোথাও যাবে না। আন্টি চলেন। শান্ত হও বাবা। নাহিয়ান, রাজীব বাবা যে এখন আর আগের মতো নেই, ও অনেক বদলে গেছে। জানো, মেঘা বাসা থেকে চলে যাবার পর রাজীব আমাদের বাসার সব ঠিকঠাক করে দিয়েছে, ওর চাচা চাকরিটাও ফিরিয়ে দিয়েছে। রাজীবের সাথে যেতে আমার বরং কোনো আপত্তি নেই, আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। আর তাছাড়া তোমাকে আর একা একা হাঁটতেও হবে না। আন্টি আন্টি আপনি ওকে চিনতে ভুল করতেছেন। প্লিজ আন্টি, আন্টি আপনি ওর কথায় পা দিবেন না। সমস্যা নেই বাবা, তুমি বাসায় যাও, মেঘা একা একা আছে। যাও বাবা। চিন্তা করো না ব্রো, মা আমার কাছে একদম সেফ। আমি ওনাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে আসবো। চলেন মা। নাহিয়ান আসি, ঠিক আছে? আসি বাবা, চিন্তা করো না। আসি, বাই। আপা খুব সহজেই বড় ভাইকে মাফ করে দেবে আমার কিন্তু সেটা মনে হয় না আশা। অনেক দিনের পুরনো একটা কথা। আমারও তাই মনে হয় ছোট মামা। বড় মামা আর মামামের ভেতরে যে কনফ্লিক্টটা, এটা ভুল করা বা মাপ করা এর থেকে অনেক বেশি পার্সোনাল। কিরকম? বড় মামা এর আগে কোনোদিনও কোনো কাজে মামামকে না বলে নাই, কিন্তু ঠিক যখন মামামের জীবনে সবচেয়ে বড় পছন্দের জিনিসটা আসলো, বড় মামা জিদ ধরে বসলো। আর মাম্মাম বড় মামাকে এতই ব্লাইন্ডলি ট্রাস্ট করতো যে নিজের পছন্দের মানুষটাকে ছেড়ে দিয়ে বড় মামার পছন্দে বিয়েটা করে বসলো। ওই দিন বড় মামার কথা মেনে না নিয়ে মামাম যদি নিজের লাইফ পার্টনার নিজে বেছে নিত, সে মানুষটা তাকে সত্যিই ভালোবাসে, তাকে যদি বিয়ে করত, তাহলে মামামের জীবনটা আজকে সত্যিই অন্যরকম হতো। বড় ভাই সেদিন একটু বেশি কঠোর হয়ে গেছিল। কিন্তু ওই দিন যদি বড় মামা মামামের পছন্দটা মেনে নিত, তাইলে তার বোনের জীবন নষ্ট করার যে ব্লেমটা, তাকে সারা জীবন বয়ে বেড়াতে হতো না। এই যে একটা পার্সোনাল গিল্ট আর জেদ, এই ভুল শুধরানোর সুযোগটা যদি আমরা ওদের সামনে আবারও রেখে দেই, ওরা কি সেটা লুফে নেবে না? তুই ঠিক কি করতে চাস বলবি? আমি সেম সিচুয়েশনে বড় মামা আর মাম্মামকে আবার ফেলতে চাই। হিস্ট্রি উইল রিপিট ইটসেলফ। আর এই ব্যাপারে ডক্টর ইমতিয়াজ আমাকে হেল্প করবে। মানে ডক্টর ইমতিয়াজ আপাকে? হ্যাঁ,
ইমতিয়াজ আঙ্কেল মামামকে বিয়ের প্রস্তাব দিবে সবার সামনে। আশা, মানে আমার মতো একজন নির্লিপ্ত মানুষকে তুই রীতিমতো চিন্তায় ফেলে দিচ্ছিস। যদি হিতে বিপরীত হয়, যদি বড় ভাই এটাকে অপমান হিসেবে নেন? আমি আমি বিপরীত কিছু এখন চিন্তা করতে চাচ্ছি না ছোট মামা। আমাদের হাতে এমনিই সময় নাই, আর আমি সব কাজ গুছায় ফেলছি। এই মুহূর্তে এখান থেকে পিছপা হওয়ার কোনো মানেই হয় না। আমি আমার মাম্মামের হারানোর সুখ আর রেসপেক্টটুকু ফিরাই দিতে চাই। এটার জন্য আমি যে কোনো রিস্ক নিতে রাজি আছি। কিন্তু আশা, ধর বাড়ির সবাই যদি বিয়েতে রাজি হয়ে যায়, কিংবা ডক্টর ইমতিয়াজ বিয়ের জন্য যে নাটকটা করছে তার পেছনে গল্পটা যদি সবাই জেনে যায়? চিন্তা করো না ছোট মামা, ডক্টর ইমতিয়াজ হিসেব করে বিয়ের ডেটটা ফেলবে। সেই পর্যন্ত আমাদের ভাবতেই হবে না। রাজীব মাকে নিয়ে গেছে মানে? এখানে রাজীব কই থেকে আসলো? আমি কিভাবে বলবো? আন্টি রাজীবের সাথে গটগট করে গাড়িতে উঠে চলে গেল। ওহ গড, রাজীব রাজীব নাকি ভালো হয়ে গেছে। লাইক সিরিয়াসলি? তোমার মায়ের সাথে নাকি রাজীব ভালো বিহেভ করতেছে? গড লেখা, আমি তোমাকে বলতেছি, ওর মতো মানুষ কোনোদিন ভালো হতে পারে না। ও কোনোদিন ভালো হবে না। আপনি এখানে কেমনে? নাহিয়ান শোনো, আজকে আসলে ওহ মেঘা, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ও আমার সাথে এমন ক্যাজুয়ালি বিহেভ করলো, লাইক আমাদের মধ্যে কিছুই হয় নাই। মানে মানে অ্যাজ ইফ আমার গুড ওল্ড ফ্রেন্ডস টাইপ এমন একটা হাসি দিছে। মাও আজকে বললো যে ওনাকে চাচার কাছে মাপ চাইছে আর চাকরিটাও ফিরে দিছে। ওর জন্যই নাকি এখন বাসার পরিবেশ ঠান্ডা। আরে হ্যাঁ, সব ওর ড্রামা। ও জাস্ট প্রিটেন্ড করতেছে। ও তোমার সাথে যা করছে আমি কোনোদিন ভুলবো না, ওরে আমি কোনোদিন মাফ করবো না। আজকে যখন আমার সাথে হাত মিলাইতে আসছে রাস্তায়, আমার ইচ্ছা করতেছিল ওরে ধরে মাটিতে পুঁতে ফেলি। নাহিয়ান নাহিয়ান প্লিজ প্লিজ, এত এক্সাইটেড হয়ে নয়, একটু শান্ত হও। মেঘা, আমি শান্ত হবো কেমনে শান্ত হবো বলো? ওই লোকটার সাথে দেখা হওয়ার পর আমার আজকের দিনটাই নষ্ট হয়ে গেছে। আমার ঈদের দিনটা পুরো নষ্ট হয়ে গেছে। আমি অনেক ভালো ছিলাম, ওই বাড়িতে এনজয় করতেছিলাম, আমার ওইটাই ভালো ছিল। নাহিয়ান, আমি যে পুরাটা দিন এই বাসায় একা কাটাইলাম, সেটা তোমার কাছে কিছুই না? তোমার কি একটাবারের জন্য মনে হয় নাই যে আমার বিপদ হইতে পারতো? এই তোমার দিন দুপুরে তোমার কি বিপদ হবে বলো? বিপদ তো একটাই না, আর সেটা হচ্ছে ওই রাজীব। ও কেন আমার সামনে আসলো? আমি জানি যে তুমিও রাজীবকে পছন্দ করো না, ওর নাম তুমি সহ্য করতে পারো না, বাট তাও আমি তোমাকে ওয়ার্ন করতেছি। সেকেন্ড টাইম রাজীবের নাম আমি তোমার মুখে আর শুনতে চাই না, এক সেকেন্ডের জন্য শুনতে চাই না। রাজীব ইজ আ ক্লোজড চ্যাপ্টার, জাস্ট মাইন্ড ইট। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক।
ওয়ালাইকুম সালাম। এই ঈদের 3 দিন পরে কি শীত মোহরম? হ্যাঁ, এই নাহিয়ান কই? অফিসে আসছে? আসছে তো স্যার, ঠিক সময়ের মধ্যে চলে আসছে, আপনার জন্য কফি বানাইতেছি। ও স্যার, হ্যাঁ, আপনার রুমে একজন গেস্ট বসে আছে স্যার। আমার রুমে গেস্ট মানে আজকে কি আমার কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি? হ্যাঁ, কি বলতো যাবো যাবো কথা? আমার পারমিশন ছাড়া আমার রুমে কাকে বসাইছি তুমি? স্যার, আমি অনেকবার নিষেধ করছি স্যার, উনি তো কারো কোনো কথাই শুনে নেই, সোজা আপনার রুমে ঢুকে গেল। তারপর স্যার ওই সবাই এমন ধমক দিতেছিল স্যার, কেউ কিছু বলার সাহসই পায় নাই স্যার। আপনার রুমে ঢুকাই আপনার নাম ধরে চিল্লি করে আপনি ডাকতেছিল স্যার। আমার নাম ধরে? জি স্যার। মানে তোমরা যা করো না, তুমি করে এই সমস্ত কাই কারবারে আমার মাথা ধরে যাচ্ছে। যাও নারায়ণে বলো তাড়াতাড়ি কফি দিতে। জি স্যার, এখনই বলতেছি স্যার। কে আপনি? এসো হাবি, এসো। আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। অনেকদিন পর আমাদের দেখা হলো, তাই না? আমাদের শেষ কবে দেখা হয়েছিল মনে আছে হাবি? তোমার স্মৃতি যদি তোমার সঙ্গে প্রতারণা করে থাকে তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। সেদিন আমি তোমাকে একটা থাপ্পড় মেরেছিলাম, সাথে সাথে তোমার 2-1টা দাঁত বোধ হয় নড়ে গিয়েছিল। আর ও হ্যাঁ, ওই বাম কানটাতে এখনো কম শোনাতো। সব মনে আছে আমার। আপনি নিশ্চয়ই এত বছর পর শুধুমাত্র স্মৃতিচারণ করার জন্য এখানে আসেননি। আমি পুরনো স্মৃতি নতুন করে ঝালিয়ে নিতেই এসেছি। আমার ধারণা ছিল আমার সেই থাপ্পড়টা তোমার স্মৃতিশক্তিকে তাজা রাখবে, বাট আই ওয়াজ রং। তা আমি ভুল ভেবেছিলাম। তোমার স্মৃতিশক্তির লোপ না পেলে তুমি লুবনার সঙ্গে আবার কথা বলার সাহস করতে না। লুবনা নিজে থেকে আমার কাছে সাহায্যের জন্য ছুটে এসেছে। আপনি লুবনার যে চাহিদা পূরণ করতে পারেননি, সেটাই সে আমার কাছে চেয়েছে। মনে হচ্ছে আপনার সেই আভিজাত্য আর শক্তিবোধ হয় শেষ। হ্যালো হ্যালো ভাই, আরে আশেপাশে তো কোনো মেকানিক পাচ্ছি না। আরে তাড়াতাড়ি লোক পাঠান ভাই, রাস্তার মাঝখানে তো গাড়ি নিয়ে ফেসে গেছি। আরে হ্যাঁ, তাহলে বলছি কি, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ, ফেসে গেছি তো ভাই, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ হ্যাঁ। রাজীব, মেঘা, তুমি এখানে? হোয়াট এ সারপ্রাইজ! তুমি এখানে কি করছো? আমি এখানেই থাকি, তাই আমাকে এখানে দেখা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে আজকাল এখানে খুব বেশি দেখা যাইতেছে, যে ব্যাপারটা একদমই স্বাভাবিক না। আপনি এখানে কি করতেছেন? তোমার পিছু নিয়েছি। কি মেঘা, এরকম কিছু বলবো তাই ভেবেছিলে, তাই না? আমার আব্বু 2 বছর আগে এখানে একটা জায়গা কিনেছিলেন, সেখানে আমরা হাইরাইজ বিল্ডিং করছি। আমাদের ফ্যামিলি বিজনেসের নতুন একটা ব্রাঞ্চ এখানে ওপেন করেছি। আব্বু আমাকে এই ব্রাঞ্চের দায়িত্ব দিয়েছে, তাই এখানে প্রতিদিন দুবেলা আমাকে এখানে আসা যাওয়া করতে হয়। এই নাও আমার অফিসের অ্যাড্রেস, খুব কাছেই। সরি, আমি আসলে তোমার মুখে আমি সরি শুনতে চাই না মেঘা। আমি তোমার সাথে আগে যা করেছি, তুমি চাইলে তার চাইতেও বেশি খারাপ ব্যবহার করতে পারতে আমার সাথে।
সেই রাইট তোমার আছে। ওকে, তুমি যেখানে যাচ্ছিলে যাও। আপনার গাড়ির কোনো প্রবলেম হচ্ছে মনে হইতেছে, ফোনে কথা বলতে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ বড় রাস্তার মাঝখানে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। আর এই জ্যামজটের মাঝখানে না মেকানিক পাওয়াটাই একটা যুদ্ধ। সামনে একটা গ্যারেজ আছে, আমি চিনি। আপনি চাইলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। না না না, তুমি মুখে বললেই আমি চিনি নিব। তোমার সাথে গিয়ে আমি প্রবলেম বাড়াতে চাই। আরে প্রবলেমে কি আছে, আমি ওইদিকে যাইতেছিলাম, আপনি আসেন আমার সাথে প্লিজ। নাহিয়ান কোথায়? কে নাহিয়ান? আপনি কোন নাহিয়ানের কথা বলছেন? মানে আমার এখানে তো অনেক স্টাফ। আমার ছেলে নাহিয়ান কোথায়? আপনার ছেলে নাহিয়ান? হাবিব, ন্যাকামি করবে না। তুমি যে ভিডিওটা আমাকে পাঠিয়েছো সেটা এই রুমের ভিডিও। হ্যাঁ, তুমি ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছো আমাকে ব্ল্যাকমেল করার জন্য, রাইট? তুমি কি চাচ্ছ আমি তোমার পায়ে ধরি? মানে আমি তো কিছুই অস্বীকার করার চেষ্টা করবে না হাবিব। নাহিয়ান কোথায়? দাঁড়ান দাঁড়ান, চা কফি কিছু আসুক, মাথা ঠান্ডা করুন, তারপর কথা বলি। নাকি ঠান্ডা কিছু খাবেন? মে আই কাম ইন স্যার? গুড মর্নিং স্যার। স্যার, কাশিম ভাই বললো যে আপনার গেস্ট আসছে, তো আমি আপনাদের দুজনের জন্য কফি নিয়ে এসেছি। স্যার, গেস্ট যদি অন্য কিছু চায় আমি নিয়ে আসবো, প্রবলেম নেই। তুমি গেস্টকে জিজ্ঞাসা করো না কি খাবেন উনি। স্যার, আপনার জন্য কি অন্য কিছু? আমি কফি খাবো, থ্যাংক ইউ। আমার এই পিয়নটা নতুন জয়েন করেছে সাফেদ, দেখে কিন্তু বেশ কাজের ছেলে মনে হচ্ছে, তাই না? কোইন্সিডেন্টলি ওর নামও কিন্তু নাহিয়ান সাফেদ ভাই। ও নিশ্চয়ই আপনার ছেলে না? বিলেত ফেরত সাফায়েত রশিদের ছেলে কেন একটা সাধারণ অফিসে ফুড ফরমাস খাটবে? হ্যাঁ, এটা তো ভাবাই অপরাধ। কি করছো? আমার সাথে তোর কোনো পুরনো হিসাব থাকলে সেটা নিয়ে আমাকে ফেস করার সাহস তোর নেই? আমার ছেলের জীবন নিয়ে খেলছিস কেন? চলুন, কি করছিস? চলুন, চলুন বলছি। আপনার সাথে খেলছি সাফেদ ভাই। হ্যাঁ, আপনার ওই আনারি ছেলে, নাবালক ছেলেটা তো উছিল মাত্র। তার জন্য অবশ্য আপনার সুন্দরী স্ত্রী লুকনাকে ধন্যবাদটা দিতে হয়, কারণ ও এসে যদি আমাকে না বলতো যে আপনার এই নাবালক ছেলেটা আপনার সাথে জেদ করে বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে তো আমি জানতেই পারতাম না যে নাহিয়ান আপনার ছেলে। আপনি বোধহয় লুবনাকে কড়া নির্দেশ দিয়েছিলেন আমার সাথে যোগাযোগ না রাখতে। তারপরেও কেন যেন লুবনা এসে আমার সাথে যোগাযোগ করল। আগে ঘরের মানুষকে শাসন করেন, তারপর আমার সাথে বুঝতে আসবেন। কি বলেন সাফেদ ভাই? হাবিব, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তোকে আমি পিষে ফেলবো। ক্ষতি কেন হবে? আমি তো নাহিয়ানের উপকার করেছি। ও নিজে এসে কাজ চেয়েছে, আমি তাকে চাকরি দিয়েছি।
আর তারপরেও আপনার যদি এত মায়া লাগে ছেলেকে কোলে তুলে নিয়ে যান, দেখেন সে যায় কিনা। বাবাকে ভুল প্রমাণ করতে আর নিজের যোগ্যতা দেখাতেই তো বাসা থেকে বের হয়েছে। এখন ওকে গিয়ে বলেন যে নিজের যোগ্যতায় এই পিয়নের চাকরিটাও সে পায়নি, পেয়েছে তার বাবার যোগ্যতাতে। সাফায়েত ভাই, হিসাব কিন্তু একদম সমান সমান। একদিন লুবনার হাত ধরেছিলাম বলে আপনি সবার সামনে আমার কানে চড় মেরেছিলেন। আজ আপনার আদরের ছেলের গায়ে পিয়নের তকমা লাগিয়ে আমি আপনার গালে জুতা মেরেছি। আমি এখন শান্তিতে একটু কফি খাবো। আপনাকে আসলে অনেক থ্যাঙ্কস। চাচার চাকরিটা ফেরাই দিচ্ছেন। আর মা বলল সেদিন নাকি আপনি নিজে আমাদের বাসায় গিয়ে সবার কাছে মাপ চাইছেন। আর সেদিনের জন্য থ্যাংক ইউ। আপনি মাকে সেফলি বাসায় পৌঁছে দিচ্ছেন। ওসব পুরোনো কথা বাদ দাও মেঘা, আমি আসলে আমার আগের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করছি, এছাড়া আর বেশি কিছু নয়। দিন শেষে তো আমরা মানুষ, তাই না? অমানুষ তো আর নয়। তা নাইহান কেমন আছে? অনেকদিন দেখা হয় না, কি করছো? ও ভালো আছে, একটা কোম্পানিতে জব করতেছে, হাসান অ্যান্ড কোম্পানি। ও এখন ওর ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস। বাহ, শুনে খুব ভালো লাগলো। নাহিয়ান ধীরে ধীরে রেসপন্সিবল হয়ে উঠছে। এমনকি ঈদের দিন ওর পরিবারের সাথে কাটিয়েছে, সেটা খুব ভালো ডিসিশন ছিল। শুধু তোমাকে সাথে নিয়ে গেলে ভালো বলতো, অন্তত ওই বখাটেদের সামনে তোমাকে বিপদে পড়তে হতো। নাহিয়ান যে ওর বাসায় গেছে ঈদ করতে, আমি তো আপনাকে সেই কথা বলিনি। আপনি কিভাবে জানবেন? আরে না, ওই মার সাথে গাড়িতে যেতে যেতে বললো যে নাহিয়ান গেছে ঈদের পরিবারের সাথে ঈদ করতে, এই আর কি। ওই তো ওই গেরেজটা। থ্যাংক ইউ মেঘা, সত্যি অনেক হেল্প হলো। আচ্ছা তুমি কোথায় যাচ্ছিলে? আমি টিউশন করাতে যেতেছি। টিউশনি? কাল কিন্তু তোমার অ্যাডমিশন টেস্ট, আজকে নিজে না পড়ে তুমি পড়াতে যাচ্ছ? 2 ঘন্টা টিউশনি করালে আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না, বরং আমার ব্রেন আরো অ্যাক্টিভ হবে। তোমার কনফিডেন্স দেখে না সত্যি অবাক হচ্ছে মেঘা। যাই হোক, তোমার অ্যাডমিশনের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ রাজীব। আচ্ছা আমি আসি। আল্লাহ হাফেজ, ভালো থেকো। ঠিক আছে। হাসান অ্যান্ড কং, নাহিয়ানের অফিসের মালিকের সাথে তাহলে জরুরি একটা মিটিং সেট করতে হয়।